দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। উন্নত প্রযুক্তির ফলে বিনোদন এখন হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক, যার বড় মাধ্যম ইউটিউব। চাইলেই যখন তখন এক ক্লিকেই দৃশ্যমান হয় বিনোদনের নানান উপকরণ, যেগুলোর বিষয়বস্তু জুড়ে কেবল নীতিহীন রুচিহীন বিকৃত বিষয়। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, সুস্থ ও রুচিশীল বিনোদন উপকরণ তৈরি করতে না পারলে হুমকির মুখে পড়বে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। আলম ভাই, উপরে আসমান নিচে মাটি। ইউটিউবকে বলা যেতে পারে একান্ত ব্যক্তিগত বিনোদনের মাধ্যম, যেখানে এক ক্লিকেই দৃশ্যমান হয় গান, সিনেমা, নাটক, তথ্যচিত্র সহ নানান বিষয়। যে যার পছন্দ মতো যখন তখন দেখতে পারেন বলেই দর্শকদের এখন বিনোদনের বড় মাধ্যম এই ইউটিউব। সেটিকেই সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন একদল নির্মাতা, যাদের বেশিরভাগেরই নেই বিনোদন উপকরণ বানানোর যোগ্যতা। তবুও দর্শক বাড়িয়ে টাকা কামানোর উদ্দেশ্যেই যা ইচ্ছে তাই বানাচ্ছেন এসব অযোগ্য, অদক্ষ, রুচিহীন নির্মাতারা। এসব ভিজুয়ালে না আছে গল্প কাহিনী, না আছে পরিচিত অভিনয় শিল্পী, কেবল বিষয় জুড়ে থাকে সেক্স, ভায়োলেন্স আর ক্রাইম, যা এদেশের সাংস্কৃতিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। এত রুচিহীন জিনিসগুলো যখন দর্শক সম্মুখে আসে বা বিদেশি বন্ধু বান্ধব বলে তোমাদের এই কি মানদণ্ডের সেরা জিনিস, নাইলে আমি তো সার্চ করলে আমার সার্চিং রেটে এটা হাইতে আসে, ট্রেন্ডিং পর্যায়ে যায়। এটা খুবই লজ্জাজনক। আপাত দৃষ্টিতে মনের খোরাক জোগানো মনে হলেও সেটি কিন্তু আসলে আপনাকে সাময়িক এক ধরনের বিনোদন দিতে পারে, কিন্তু আপনার জীবন চর্চায় এটি তেমন কোনো ভাবনা আসলে বয়ে আনতে পারে না। শুধু নির্মাতারাই দায়ী নয়, দর্শকরা দেখছেন বলেও এই সমস্ত বিষয় নির্মাতারা বানাতে উৎসাহিত হচ্ছেন বলে মনে করেন অনেকে। এত সস্তা, চটুল, জনপ্রিয় সমস্ত কন্টেন্ট আসলে এখানে আপলোড করা হচ্ছে প্রতিনিয়ত, এবং কিছু অর্থে অনেক বেশিবার দেখার ফলেও মানুষের সামনে যেহেতু এগুলোই বারবার চলে আসছে, মানুষ এগুলোতেই ক্লিক করছে এবং এগুলোই দেখার ফলে দেখা যাচ্ছে যে সে কিন্তু ভালো জিনিসটা থেকে আসলে দূরে সরে যাচ্ছে। ব্যক্তি কেন্দ্রিক, অঞ্চল ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক থাকতে ভালোবাসি। এটা হয়তো আপনি এখন ফান করছেন, কিন্তু ফান করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে এরাই হচ্ছে আমাদের সংস্কৃতির মানদণ্ড। হঠাৎ করে কোত্থেকে রুচিহীন এই ইউটিউবীয় সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে রাষ্ট্রীয় আইন কানুন কঠিন করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তা না হলে অচিরেই বিকৃত মস্তিষ্কের এক প্রজন্মের মুখোমুখি হতে পারে দেশ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দেশের বিনোদন ও ক্রীড়াঙ্গনের আর তারকা ও অল্প বয়সী নারীদের ব্যবহার করে নিষিদ্ধ অ্যাপ স্ট্রিমকারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। তিনি বলেন, সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে এই চক্রের 2 জনকে আটক করার কথা। সিআইডির কর্মকর্তা বলেন, চক্রটি এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে হুন্ডি করে পাচার করছিল। নাইম আল জিকর প্রতিবেদনে বিস্তারিত। অ্যাপ ব্যবহারে অর্থ আয়, তবে এর জন্য অনলাইনে প্রয়োজন অনেক ফলোয়ার। তাই টাকার লোভ সামলাতে না পেরে অল্প বয়সী মেয়েরা আসক্ত হয়ে পড়ছেন লাইভ স্ট্রিমিং, বিভিন্ন অ্যাপসের উদ্ভট ও অশালীন অঙ্গভঙ্গি করে আকৃষ্ট করছেন মানুষদের। এমনই একটি অ্যাপ স্ট্রিমকার। দেশে নিষিদ্ধ হয় ভিপিএন ব্যবহার করে হোস্টিং এর মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল। ডলারের মাধ্যমে বিনস ও জেমস নামের 2টি ডিজিটাল মুদ্রা কিনে এই ব্যবসা চালিয়ে আসছিল তারা। আর এই অ্যাপে মানুষকে আকৃষ্ট করতে ক্রীড়া ও বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীদের ব্যবহার করে নিধুরাম দাস ও ফরিদুদ্দিন চক্র। হোস্ট গ্রুপে যারা থাকেন তাদের হোস্টিং করানো হয় এবং বিভিন্ন ধরনের সেলিব্রিটি এখানে যুক্ত থাকেন এবং তারকারা যুক্ত থাকেন। এখানে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, তাদেরকে একটি চাকরির কথা বলা হয়, 4 ঘন্টা চাকরি করলে 4 ঘন্টার লাইভ স্ট্রিমিং করলে একটি টাকা পাওয়া যাবে, এরকম বলা হয়। এবং তাদেরকে এইখানে 16,000 থেকে প্রায় লক্ষাধিক টাকার পর্যন্ত বেতন দেওয়া হয়। মূলত স্বর্ণের দোকানের আড়ালে অনলাইনে এই অবৈধ বাণিজ্য চালিয়ে আসছিল বলেও জানায় সিআইডি। নিধুর অ্যাকাউন্ট থেকে আমরা লেনদেনের তথ্য পাই প্রায় 10 কোটি টাকার উপরে, এবং ফরিদুদ্দিনের কাছ থেকে আমরা লেনদেনের তথ্য পাই প্রায় 4 কোটি টাকার উপরে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা তাদের সংশ্লিষ্টতা, অনলাইন গ্যাম্বলিংয়ের সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করছে।
19 মার্চ একই চক্রের আরো 4 জন সদস্যকে গ্রেফতার করে অ্যান্টি টেররিজম ইউনিট। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যতম ভোগান্তির নাম দালাল চক্র। আর তাই দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়ে 24 জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, রোগী ভাগানোর কাজে যেসব প্রতিষ্ঠান দালাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নাইমাল জিকোর আরও একটি প্রতিবেদন। অল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কিন্তু এখানে চিকিৎসা পেতে শুরুতেই তাদের অনেকেই পড়েন দালালদের খপ্পরে। তাদের দেখানো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করিয়ে গুনেন মোটা অঙ্কের টাকা। বিভিন্ন বেসরকারি হাসপাতালের হয়ে এসব দালালরা রোগী ভাগিয়ে নেয় এমন অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয় 24 জন দালালকে। প্রায় 24 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই 24 জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দালালদের সঙ্গে হাসপাতালের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যদি ওনারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমাদেরকে, অবশ্যই অফিসিয়ালি আমাদের যে পরিচালক মহোদয়, আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা অবশ্যই সেইভাবে আগাবো। ঢাকা মেডিকেলে সুচিকিৎসা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে আজ থেকে রাজশাহী মহানগরে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 5টা থেকে কার্যকর করা হবে এই লকডাউন। শুধুমাত্র মহানগর এলাকায় এই লকডাউন চলবে আগামী 17 জুন মধ্যরাত পর্যন্ত। বৃহস্পতিবার রাতে নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই ঘোষণা দেন জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি জানান, লকডাউনের সময় সব দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। আমের বাজারগুলো বড় পরিসরে ছড়িয়ে ছিটে বসবে, তবে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার নির্দেশনা রয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে শেরপুরে আজ সকাল 6টা থেকে 24 জুন রাত 12টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের সব আর চট্টগ্রাম বিভাগের 3 জেলায় 163টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন পেছানো হয়েছে ঢাকা 14, কুমিল্লা 5 আর সিলেট 3 আসনেরও। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় 21 জুনই ভোট হবে লক্ষ্মীপুর 2 আসনের। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় দফার তফসিলে চলতি মাসের 21 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা খুলনা, চট্টগ্রাম, রংপুর ও ঢাকা বিভাগের প্রথম দফার 367 ইউনিয়ন পরিষদ আর 11টি পৌরসভার ভোট গ্রহণ। কিন্তু গেল এক সপ্তাহে দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের হার বাড়তে থাকায় ভোট বন্ধ করতে সুপারিশ করে আইইডিসিআর ও খুলনার বিভাগীয় কমিশনার। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে সিসি নেতৃত্বে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। সিদ্ধান্ত হয় বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম আর কক্সবাজারের ইউনিয়ন পরিষদের 21 জুনের ভোট গ্রহণ স্থগিত থাকবে। তবে ভোট হবে চাঁদপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, বগুড়া, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের তফসিল ঘোষিত ইউনিয়ন পরিষদে। ইউনিয়নগুলোতে সেই পরিমাণে আক্রান্তের হার। ইসি সচিব জানান, সাংবিধানিক বাধ্যকতা থাকায় লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন 21 জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সিলেট 3, ঢাকা 14 এবং কুমিল্লা 5 শূন্য আসনের যে উপনির্বাচন, যেটি 14 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ভোট গ্রহণের তারিখটি 28 জুলাইতে হবে। যে আইইডিসিআর যেটি আমাদেরকে বলেছে, এখানে স্পেসিফিক বলে দিয়েছে কোন কোন জেলাগুলোতে উচ্চ হার রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা এখন আরো কঠিন। তফসিল ঘোষণা করা হয়নি, কিছুই হয়নি। সুতরাং দ্বিতীয় ধাপটি এই জন্য কমিশন মনে করছে যে এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নেবেন না।
করোনা সংক্রমণের মধ্যে ভোট গ্রহণ হলে নির্বাচন এলাকায় যদি সংক্রমণ বেড়ে যায় তবে এর দায় কে নেবে সাংবাদিকরা জানতে চাইলে সচিব কোনো উত্তর দেননি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দেশ আশ্বাস দিলেও জরুরিভাবে টিকা পেতে সরকারের দৃশ্যমান কোনো উন্নয়ন নেই, এমন বাস্তবতায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেন, টিকার ঘাটতি পূরণে বিভিন্ন দেশকে অনুরোধ করা হয়েছে। সবাই দেবে বললেও আদতে হাতে আসছে না ভ্যাকসিন। ঘাটতি পড়া 15-20 লাখ টিকা পেতে যখন এমন তোড়জোড়, বিশেষজ্ঞদের পাল্টা প্রশ্ন, বাকি সবাইকে টিকা দিতে 23 কোটি টিকা মিলবে কোথা থেকে? লেখপিনা সোমা জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় ডোজের ঘাটতি পড়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1.5 মিলিয়ন টিকা পেতে বিভিন্ন দেশকে অনুরোধ করছে বাংলাদেশ। এ নিয়ে সরকারের পক্ষ থেকে বারবার চূড়ান্ত পর্যায়ে আছে বলা হলেও এর দৃশ্যমান উন্নয়ন নেই। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে কিছু ওষুধ সরবরাহ করার সময় পররাষ্ট্রমন্ত্রীকে টিকা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। মন্ত্রী বলেন, সবাই টিকা দেবে, কিন্তু কখন দেবে সেটা পরিষ্কার করে বলছে না। কবে দিবেন এখনো বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেক ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারে দিবেন। তারা সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। চীন ও রাশিয়ার সাথে চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আবারও জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো যে ওই দেশ রাজি হবে আমাদের সাথে ব্যবসা করবে। হ্যাঁ, এইটা আমরা মোটামুটি ভাষা বলেন, চায়না বলেন, ওই মেড ইট আপ। এদিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে যে টিকা দিচ্ছে তাতে অগ্রাধিকারের তালিকায় আছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কোভিশিল্ড পাওয়া নিয়ে মাথা ব্যথা হলে চলবে না, বরং 23 কোটি ডোজ টিকা কোথা থেকে আসবে তাও চিন্তা করতে হবে সরকারকে। আমাদের লাগবে হচ্ছে 24 কোটি ডোজ, আর আপনারা আলাপ করতেছেন 1 লাখ, 5 লাখ, 10 লাখ ডোজ টিকা নিয়ে। এগুলো 3 থেকে 5 দিনের মধ্যে এই সমস্ত টিকা শেষ হয়ে যাবে দেওয়া শুরু করার। তো আমার কাছে বেসিক্যালি এই টিকাগুলো কি দেওয়া হলো আর কাকে দেওয়া হলো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আদতে বাংলাদেশ তার যে রোডম্যাপ অনুযায়ী 23 থেকে 24 কোটি ডোজ 12 মাসে জোগাড় করা দরকার, সেটা করার পথে তার অগ্রগতি কতটুকু। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক মহামারীতে মোট টিকার 99.7%ই এখন ধনী দেশগুলোর কাছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 111-এর সরকারের সময় তিনি দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। বন্দী থাকা অবস্থায় কারো অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। ওই সময় বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনর দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। 2008 সালের 6 নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। উপনির্বাচনে আসন 3টি, কিন্তু ক্ষমতাসীন দলের প্রার্থী হতে চান 100-র কাছাকাছি। 3টি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেছে 94 জন। তবে এত সংখ্যক প্রার্থী হওয়াকে দলের জন্য সুখকর নয় বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। এক আসনেই 30-এর অধিক প্রার্থী চান শূন্য ঘোষিত উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। দলীয় মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পুরো কার্যালয় এলাকায় পোস্টার ব্যানারে সয়লাভ। 4 জুন থেকে 3 আসনের উপনির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। 7 দিনে মোট 94 জন সংগ্রহ করেছেন এই মনোনয়ন ফর্ম, যার মধ্যে ঢাকা 14 আসনে 34 জন, কুমিল্লা 5 আসনে 35 জন এবং সিলেট 3 আসনের বিপরীতে 25 জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। 3টি আসনে এত সংখ্যক প্রার্থিতা দলের জন্য মঙ্গলজনক নয় বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যে কালচারটা যেটা চলছে, যে একাধিক মনোনয়ন
প্রার্থী হওয়া, এটা আসলে দলের জন্য কখনো সুখকর নয়। এটা বন্ধ হওয়া উচিত। কয়েকটি উপনির্বাচনে একাধিক প্রার্থী মানে একেবারেই সংখ্যাটা খুবই দৃষ্টিকটু সংখ্যায় চলে আসার কারণে আমার মনে হয় যে এটা আমরা আলোচনা আমাদের এটা হয়তো এটা করার প্রয়োজন এবং এটা হয়তো আমরা আলোচনা করব। আগামী শনিবার গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে ওই বৈঠকে চূড়ান্ত হবে 3 উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে দলের যুব নেতৃত্বকে রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একমত পোষণ করে দলের তরুণ নেতারাও জানিয়েছেন জনগণকে সম্পৃক্ত করতে তারা মাঠের রাজনীতি চাঙ্গা করতে কাজ করছেন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে দলের তরুণদের আরো উদ্যমী হয়ে মাঠে নামার আহ্বান জানান। আমি একটা স্লোগান শুনি, দেশনেত্রীর মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, শুনিনি একটা। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, আমরা পারিনি তাকে বের করে আনতে, কারণ আমাদের মধ্যে রাজনীতিটা দেখছি না, সেই আর্টসটা দেখছি না। রাজনৈতিক যে পরিবেশ দরকার ছিল সেই পরিবেশটাকে আমি চাই আপনাদের নেতারা সেই পরিবেশটা তৈরি করবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারাও জানান মাঠে সক্রিয় ভূমিকা রাখতে কাজ করছেন তারা। রাজপথেই ঢাকা মহানগর বিএনপি মোকাবেলা করবে আগামী দিনে। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটাবো। জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহাখালীতে সম্প্রতি পুড়ে যাওয়া 7তলা বস্তির বাসিন্দাদের হাতে খাবার সামগ্রী তুলে দেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। তিনিও জানান তার দলের নেত্রীর মুক্তি আর সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি হিসেবেই নগরীর সাধারণ মানুষের কাছে ছুটছেন তারা। বর্তমান রাজনৈতিক পরিবেশ আমরা বিশ্বাস করি পুরা জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে যে কখন বাংলাদেশ জাতীয়বাদী দল দায়িত্ব নেবেন এবং দেশটাকে এই ক্ষতিগ্রস্ত জায়গা থেকে আবার উত্তরণ করে একটা আলোকিত বাংলাদেশে পরিবর্তন করবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। গত মৌসুমে মারাই বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলে সামনের মৌসুমেও মারাই বন্ধ থাকবে। মিল এলাকায় যে সামান্য আখ চাষ হয়েছে তা দিয়ে মৌসুম চালানো সম্ভব নয়, কিন্তু লোকসানে থাকা এই মিল বাই প্রোডাক্ট দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। আগামীকাল 12 জুন শিল্প মন্ত্রণালয় ও চিনি ও খাদ্য কর্পোরেশনের বৈঠকের জন্য তেমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। লোকসানের ভারে গত ডিসেম্বরে মারাই বন্ধ করে দেওয়া হয় যে 6টি চিনিকলের তার একটি কুষ্টিয়া চিনিকল। 60 বছরের পুরনো এই ভারী শিল্প একেবারেই বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে চিন্তিত এলাকার মানুষ। কাঙ্ক্ষিত আখ চাষ না হয় আগামী মৌসুমেও মারাই হচ্ছে না এই চিনিকলে। যে পরিমাণে আমরা সার্ভে রিপোর্ট পাইছি তাতে 1600 একরের সার্ভে রিপোর্ট পাওয়া গেছে। তো 1600 একরের উপর তো একটা মিল চলতে পারে, যেখানে মিনিমাম 10,000 একর লাগে। এদিকে প্রায় 600 কোটি টাকা লোকসানে থাকা এই প্রতিষ্ঠান নিয়েও স্বপ্ন দেখছেন শ্রমিক নেতারা। তারা বলছেন চাল, পানি ও অ্যালকোহলের মতো বাই প্রোডাক্ট দিয়ে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। 12 মাস চালু রাখার জন্য আখও চিনি উৎপাদন করবে, 3 মাস চিনি তো আর 12 মাস উৎপাদন হয় না। দেখা যাচ্ছে 3 মাস চিনি উৎপাদন করলো, পাশাপাশি দেখা যাচ্ছে ধানও কিনে আপনি ধানও মারাই করে অটো রাইস মিল করবে। যে ফিল্টার তৈরি করছে 7 কোটি টাকা দিয়ে, ওখান থেকে যদি পানি শোধন করে আমরা যদি বাজারজাত করতে পারি তাহলে এই মিলটা টিকে যাবে এবং লাভজনক প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হবে। চিনিকলগুলো চালু করা হলে অস্থিতিশীল চিনির বাজারও নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেন এই খাতের শ্রমিকরা। এলাকার অনেক মানুষ এখানে চাকরি করে জীবিকা নির্বাহ করে, এরা বেকার হয়ে গেলে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। মিলগুলো আবার যদি পুনরায় চালু করা হয় তাহলে এই সিন্ডিকেট ব্যবসায়িক থাকবে না, মিলগুলো আবার আগের মতন চিনি বাজার নিয়ন্ত্রণে সরকার আনতে পারবে। গুটিয়ে না ফেলে মিল আধুনিকায়নের দাবি তুলেছেন চিনিকলের উপর নির্ভরশীলরা। অটো রাইস মিল, পানি পরিশোধন এবং মোলাসিস দিয়ে মদ উৎপাদন, এরকম যেসব বাই প্রোডাক্টের প্রস্তাব কেন্দ্রে দেওয়া হয়েছে তার কোনোটি যদি সফল হয় আবার ঘুরে দাঁড়াবে কুষ্টিয়া সুগার মিল। লাভের মুখ দেখবে এমন প্রত্যাশা করছেন এই এলাকার মানুষ। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকের ব্যাপ্তি অনেক। বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিনে কমিউনিটি ক্লিনিক জাতির পিতার স্বপ্ন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাফল্য শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এমন কথা বলেন বক্তারা, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাতের গণ্যমান্য ব্যক্তি ছাড়াও সমাজের বিশিষ্টজনরা। কমিউনিটি ক্লিনিক নিয়ে যৌথভাবে এমন আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্যসেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও কমিউনিটি বেসড হেলথ কেয়ার। মাসুদ আলাবনির প্রতিবেদন। কমিউনিটি ক্লিনিক নিয়ে আয়োজিত এমন অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন কমিউনিটি ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা জাতির পিতার পরিকল্পনা আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার পদক্ষেপে এই স্বাস্থ্য খাতের এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকের ব্যাপ্তি ও বিশালতা অনেক। সাফল্য এই একটি কথা, এটা একটি লাইন, কিন্তু খুব ছোট একটি মনে হয় যে কথা, এর ব্যাপ্তি, এর বিশালতা অনেক অনেক বেশি। এই একটি লাইনে কিন্তু আমরা পুরো বাংলাদেশকে দেখি, আমরা পুরো বঙ্গবন্ধুকে দেখি, আমরা শেখ হাসিনাকে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান বলেন, কমিউনিটির এমন সেবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়িত হবে। স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে যে ধারণাটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, যে সন্তানটি তিনি লালন পালন করলেন, যেটি এখন আমাদের দায়িত্ব হবে সেটি একটি পূর্ণ মাত্রায় দেওয়া এবং সেটিকে পরিপক্ক রূপে মানুষের কাছে পৌঁছানো, সেই দায়িত্বটি এখন আমাদের পালা। আর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এই গ্রামের মানুষের সামান্য অসুখ, মাথা ব্যথা, ডায়রিয়া বা জ্বর, যেটি ওটা বড় অসুবিধায় থাকতো, এই 8, 9, 10 মাইল হেঁটে যায় বা যে কোনো উপজেলায় গিয়ে কষ্ট করে মানুষ কিন্তু চিকিৎসা নিত। এই কমিউনিটিতে হওয়াতে এই যে প্রান্তিক জনগোষ্ঠী ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে, এটা তো আমি মনে করি একটা যুগান্তকারী ঘটনা আসলে। আয়োজকরা জানান, মেহনতি মানুষ যেন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা পায়, সেদিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিউনিটি ক্লিনিক। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। নাটোর হাসপাতালের অধিকাংশ চিকিৎসক ও কর্মচারী করোনা প্রণোদনা পেলেও মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং টিকিট ক্লার্ক সহ অন্যান্য কর্মচারীরা তা পাননি। কোনো ধরনের যাতায়াত সুবিধা, ছুটি, কোয়ারেন্টাইন, আইসোলেশন ছাড়াই দিনের পর দিন কাজ করলেও কোনো ধরনের প্রণোদনা বা অনুদান না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন এই হাসপাতালের এসব পেশার অনেকেই। নাসিমউদ্দিন নাসিমের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। নাটোর জেলা পর্যায়ের একমাত্র হাসপাতাল নাটোর আধুনিক সদর হাসপাতাল। গত বছরের মার্চে দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্তের আগে থেকেই সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে আসছেন এ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা। কোনো ধরনের কোয়ারেন্টাইন, আইসোলেশন বা ছুটি ছাড়াই ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন তারা। এ হাসপাতালের সব চিকিৎসক ও কর্মচারীরা করোনা প্রণোদনা পেলেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রণোদনা বা অনুদান পাননি তারা। এদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টিকিট ক্লার্ক, ভেষজ কর্মী, নার্স, পিয়ন ও আয়া রয়েছেন। ঝুঁকি ও বঞ্চনায় হতাশ হয়ে পড়েছেন তারা। অনেকেই করোনা আক্রান্ত হয়ে তারা জীবন যুদ্ধে জয়ী হয়ে আসছে এবং আবারও পুনরায় করোনা যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করেছি। আমরা হাজার হাজার রোগীকে হাতে হাতে ওষুধ দিচ্ছি, এখন পর্যন্ত করতেছি। ফার্মাসিস্ট, এক্সরে টেকনোলজিস্ট এবং কিছু আয়া সুইপার আমাদের এখানকে বাদ দিয়ে 15,000 টাকাটা এখানে অংশ ভাগ করে দেওয়া হচ্ছে। বর্তমানে কে কেউ পাচ্ছে, কে কেউ পাচ্ছে না। প্রধানমন্ত্রী কর্তৃক যে ঘোষিত প্রণোদনাটা আছে, এটা যেন আমরা ভুক্তভোগীরা যেন পাই। এদিকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানালেন হাসপাতালের উপপরিচালক। আমরা এই কথাগুলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছি, তারা পরবর্তীতে কি ব্যবস্থা নেবেন সে আশায় আমরা আছি। আমরা আশা করছি যে আমাদের অন্যান্য কর্মীরাও এই প্রণোদনা পাবেন। চিকিৎসা সেবার সাথে প্রত্যক্ষভাবে জড়িত একটি হাসপাতালের ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, নার্স, পিয়নেরা। তাই এই দুর্যোগকালে তারাও যাতে প্রণোদনা পান, এমনটাই প্রত্যাশা করছেন নাটোর সদর হাসপাতালের সবাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 বছরও শেষ হয়নি শেরপুর জেলার নন্দীর বাজার থেকে বকশীগঞ্জ কামালপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের সংস্কার উন্নয়ন কাজ। ভাঙাচোরা সড়কে তাই জনদুর্ভোগ চরমে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করে 30 ভাগ বিল তুলে বাকি কাজ বন্ধ করে চলে গেছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দেওয়ার পরও কাজ শুরু না করায় বিপাকে পড়েছে সড়ক ও জনপথ বিভাগও। জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিনের জরাজীর্ণ বকশীগঞ্জ ধানুয়া কামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার থেকে বকশীগঞ্জ পর্যন্ত সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু হয় 2018 সালের ফেব্রুয়ারিতে। কাজটি 15 মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ 3 বছরেও তা শেষ হয়নি। এরপর থেকেই পড়ে রয়েছে খানাখন্দে ভরা জরাজীর্ণ সড়কটি। এতে সড়কটিতে সৃষ্টি হচ্ছে যান চলাচলের সমস্যা, পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন থেকে আমাদের এই সড়কটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। আমরা আসলে বিভ্রান্ত, এটির দায়িত্ব আসলে কার? এই রাস্তা বড় করার জন্য ভাঙা হয়েছিল, আর সেই ভাঙা আজও ভাঙাই রয়ে গেছে। সড়কটির নির্মাণ কাজ ত্বরান্বিত করতে স্থানীয় জনগণ মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন। সেই সাথে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার কাছে কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন। কি করে এই কনস্ট্রাকশন ফার্ম রুটস অ্যান্ড হাইওয়ে থেকে 30% বা তারও বেশি % টাকা তুলে নিয়ে গেল, এটা আসলে আমাদের বোধগম্য নয়। খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কাজ দ্রুত মানসম্পন্নভাবে শেষ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল অনুরোধ জানাচ্ছি। এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দেওয়ার পরও কাজ শেষ না করায় চূড়ান্ত নোটিশ দেয়া হবে বলে জানায় সড়কটি নির্মাণ কাজ তদারকিতে থাকা জামালপুর সড়ক ও জনপথ বিভাগ। অনেকবারই তাগিদপত্র দেওয়া হয়েছে, তো তাদের পক্ষ থেকে আমরা ওইরকম সাড়া না পেয়ে আমরা আমাদের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া ছাড়া তো আর আমাদের অন্য কিছু করা নেই। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে অলরেডি সুপারিশ করেছি আমরা, যাতে কাজটা যদি সে না করে তারে ব্ল্যাক লিস্ট করে বা প্রয়োজনে আমরা নতুন করে টেন্ডার করে হলেও আমাদের কাজটা করা লাগবে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের উলানিয়া এবং গোবিন্দপুর ইউনিয়নকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় নদীর তীর সংরক্ষণ প্রকল্পের অর্ধেকেরও বেশি কাজ বাস্তবায়ন হয়েছে। আগামী বছরের জুনের মধ্যেই কাজ পুরোপুরি শেষ হবে বলছেন সংশ্লিষ্টরা। নদী ভাঙনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের প্রায় 80% এলাকা বিলীন হয়েছে। বর্ষা ও বন্যার জোয়ারের পানি প্রবেশ রোধে এবার তারা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শাহিন সুমনার তোলা ছবিতে রাহাত খানের প্রতিবেদন। মেঘনা তীরবর্তী বরিশালের গোবিন্দপুর ইউনিয়নের প্রায় 80% এলাকা বিলীন হয়েছে অনেক আগেই। এখন একটু একটু করে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে উলানিয়া। এতে হুমকিতে পড়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় উলানিয়া ও গোবিন্দপুর রক্ষায় মেঘনা নদীর 5.4 কিলোমিটার তীর সংরক্ষণের জন্য 384 কোটি টাকা বরাদ্দ দেয়। 2018 সালের এপ্রিলে শুরু হয় কাজ। এ পর্যন্ত এই প্রকল্পের 55% কাজ শেষ হয়েছে। কাজ করণে আমাকে ঘর বাড়ি রয়ে গেছে। এখন এই নদী বাঁধতেছে, বাঁধার জন্য আমরা অনেক খুশি। বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান স্থানীয় সংসদ সদস্য। সরকারি অর্থ যেন অপচয় না হয়, সরকারি অর্থ যেন কারো ব্যক্তিগত স্বার্থের হাসিল না করে, জনগণের প্রকৃত উপকার হয়, সেই লক্ষ্যে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। এদিকে বন্যা ও বর্ষার সময় জোয়ারের পানিতে লোকালয় তলিয়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। পানি কেজি উঠাটা তো এখন পর্যন্ত এটা রোধ হয় না, তো এটা যদি উঁচা করে একটা বেড়িবাঁধ দেয় তাহলে হয়তো আমাদের খুব উপকার হবে। আমরা চাই যে এটা বেড়িবাঁধ দিয়ে উঁচা করুক, যে আমাদের বাড়িতে পানি না যাক। পানি উন্নয়ন বোর্ড বলছে বেড়িবাঁধের প্রয়োজনীয়তা দেখা দিলে সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। আর সরেজমিনে বিশেষজ্ঞ দল পাঠিয়ে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। ভবিষ্যতে যদি উক্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন অর্থ দপ্তর কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন যে সমস্যার কথা বলেছে এটা আমি আজকেই শুনলাম, এটা আমি আমার নির্দেশনা দিয়ে যাব, ওরা দেখে আসুক, দেখে আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। উলানিয়া গোবিন্দপুর ছাড়াও একই আসনের হিজলার আলীগঞ্জে 100 কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণের আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
কুমিল্লার দেবিদ্বারে চলছে ভানি খাল ভরাট। জলাবদ্ধতা সহ ফসলি জমি বিলীনের আশঙ্কায় দিশেহারা 20 গ্রামের মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবন জানাচ্ছেন বিস্তারিত। ভানি ইউনিয়নের ভানি গ্রামে এই এলাকার একটি খাল ভরাট হয়ে যাচ্ছে। আপনাকে জানাতে চাচ্ছি যে এই এলাকা সহ প্রায় 10-12টি গ্রামের যে কৃষকরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা আসলে অভিযোগ করে বলছেন যে যদি এই খালটি যদি ভরাট হয়ে যায় তাহলে এখানে জলবদ্ধতা সৃষ্টি হবে এবং তারা আসলে পানিবন্দী হয়ে পড়বেন। বিশেষ করে আসলে কৃষক যারা রয়েছেন তারা বলছিলেন যে এই এলাকার যে সকল কৃষকরা তারা যদি আসলে এই খালটি যদি ভরাট হয় তাহলে তারা কৃষি উৎপাদনে তারা ব্যাহত হবেন এবং কৃষি উৎপাদনে তারা কোনো ভূমিকা রাখতে পারবেন না এবং তারা আসলে পানি বন্ধ হয়ে গেলে তারা আসলে চলাচলের কোনো যোগাযোগে থাকবে না। তো তারা আসলে নানান অভিযোগ করছিলেন এই খাল যদি ভরাট হয়ে যায় তাহলে তারা অনেক সমস্যার সম্মুখীন হবেন। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই খালটি যদি ভরাট হয়ে যায় তাহলে আপনাদের কি কি সমস্যা হবে? এই খালটি ভরাট হয়ে গেলে আমাদের সমস্যা হবে যে আমরা কৃষকেরা যে ধান উৎপাদন করে ধান যদি পানি দিয়ে এই খাল ভরাট হয়ে গেলে যদি ধানে যদি পানি খালিতে ঘরে না যায় তাহলে তো আমাদের ধান ডুবে যাবে। আমাদের ধান যদি ডুবে যায় তাহলে তো আমাদের রিজিকের উপরে আঘাত, তাহলে আমরা ফসল করব, তা আমাদের ধান ডুবে যাবে, তাহলে আমরা ফসল করে লাভ হবে কি? এই বিষয়ে আমরা চাচ্ছি যে আমাদের খাল যাতে ভরাট না, আমরা যাতে কৃষকরা যাতে ধান কয়েকটা মাঠে যাতে ধান টান করতে পারি। এই ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন একজন কৃষক বলছিলেন যে এই এলাকার খালটি যেন না ভরাট এবং তারা যেন আসলে কৃষি উৎপাদনে যেন ভূমিকা রাখতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। এদিকে লকডাউন সহ নানা কারণে পাইকার কমে গেছে, রপ্তানি লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি পুরোপুরি। সব মিলিয়ে ভালো নেই সাতক্ষীরার আম চাষিরা, অথচ আমের মোট বাণিজ্যের একটি বড় অংশের ভাগিদার ছিলেন ওই অঞ্চলের বাগান মালিকরা। 2 বছর ধরে আমের ব্যবসায় খোঁতের মুখে পড়ে অনেক চাষি এখন হতাশ। বাইরের জেলাগুলোয় আম বাজারজাতে তারা সহযোগিতা চেয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে। মনিরুজ্জামান মনিরের তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। মান বিবেচনায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পর সাতক্ষীরার আমের অবস্থান। বিষমুক্ত আম চাষে সুনামের জন্য বেশ কয়েক বছর ধরে সাতক্ষীরা থেকে ইউরোপের বাজারে আম রপ্তানিও হচ্ছে। তবে করোনা সংকটে গেল বছর থেকে এখানকার আম চাষিদের দুর্দশা শুরু হয়। চলতি মৌসুমের শুরুতে লকডাউনের কারণে 2বার আম রপ্তানি পিছিয়ে যায়, ফলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তখন থেকেই শঙ্কা তৈরি হয়। তবুও আম ব্যবসায়ীদের ভরসা ছিল দেশি পাইকাররা। লকডাউন সহ নানা কারণে সেই আশার গুড়েও বালি পড়ে। বাইরের থেকে কোনো লোক না আসলে আমাদের মোটেও কোনো আম কেনা বেচা হচ্ছে না, আমাদের আম এবং পচেও যাচ্ছে, আমাদের বহু টাকা লস। বাজার তো এখন বর্তমানে ক্রেতা শূন্য, আমের দামই নেই। সঠিক সময়ে বৃষ্টি না হওয়া সহ আবহাওয়াগত নানা কারণে এবছর আমের আকারেও পরিবর্তন আসে, ফলে দামও কমে যায় পণ্যের। পরপর 2 বছর এমন ক্ষতির মুখে পড়ে হতাশ চাষিরা। ন্যাংরা আগে আমরা বিক্রি করতাম 2200-2500 টাকা মন, এখন বিক্রি করতে হচ্ছে 1600 টাকা। আর হিমসাগর বিক্রি করতাম 2400 টাকা, সে এখন বিক্রি করতে হচ্ছে 1600 টাকা 1500 টাকা মন। সীমান্তবর্তী এই জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল 5 জুন থেকে বিশেষ লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। কৃষি কর্মকর্তারা বলছেন লকডাউনেই বিপর্যস্ত হয় আমের ব্যবসা। 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে। দেশগুলো হলো জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ড। 12 মেট্রিক টন আম এই ফ্রান্স, জার্মানি এবং ইতালিতে গিয়েছে, হিমসাগর এবং গোবিন্দভোগ। কিন্তু ল্যাংড়া এবং আম্রপালি যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো লকডাউন চলছে, এই কারণে সেগুলো হয় নাই। সাতক্ষীরা থেকে বড় পরিসরে 2016 সালে প্রথম আম রপ্তানি শুরু হয়। 2020 সালে ঘূর্ণিঝড় আম্পানে বড় ক্ষতি হলে সে বছর কোনো আম রপ্তানি হয়নি। চলতি মৌসুমে রপ্তানি লক্ষ্যমাত্রার মাত্র 2.5% অর্জিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চর মারা যুবক দামিয়েন তারেলকে 4 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে প্রথম 18 মাসের সাজা ঘোষণা করা হয়েছিল, পরবর্তীতে 14 মাস সাজা স্থগিত করা হয় বলে জানিয়েছে বিবিসি। ফলে 4 মাসের জন্য কারাভোগ করতে হবে দামিয়েনকে। এই হামলাটিকে হালকা করে দেখছেন না ফরাসি প্রেসিডেন্ট, কিন্তু সাজা সমানুপাতিক করার দিকেই জোর দিয়েছেন তিনি। গেল মঙ্গলবার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় 28 বছরের যুবক দামিয়েন প্রেসিডেন্টের গালে চর বসিয়ে দেন। তবে চর মারার বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল না বলে দাবি করেছেন দামিয়েন। আটক হবার পর জিজ্ঞাসাবাদে নিজেকে বেকার এবং ডানপন্থীদের সমর্থক হিসেবে
পরিচয় দিয়েছেন এই যুবক। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের নিরাপত্তা বাহিনীর 2 সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ইসরায়েলি বার্তা সংস্থা হারেৎজের বরাতে আনাদুলো এজেন্সি জানায়, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী। নিহত 2 জনই ফিলিস্তিনের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য বলে তথ্য পাওয়া গেছে। অপর আরেকজন এর আগে ইসরায়েলের হাতে বন্দী হয়ে কারাভোগ করেছিলেন। আহত ব্যক্তিও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে ফিলিস্তিনি সরকার। এমন সহিংসতা ফিলিস্তিনের ভেতর উত্তেজনা বাড়াবে বলে জানানো হয়েছে। চলতি বছরের প্রথমবার বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো গোটা বিশ্ব। অন্ধকারে ঢাকা পড়ে সূর্যের প্রায় 94.3%। তবে কিছু জায়গাতে আংশিক গ্রহণ দেখা গেল। রাশিয়া, গ্রিনল্যান্ড ও কানাডায় দেখা যায় পূর্ণ বলয়। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। 2021 সালের প্রথম সূর্যগ্রহণ নিয়ে সাধারণ মানুষই শুধু নয়, কৌতূহলী ছিলেন জ্যোতিষবিদেরাও। বৃহস্পতিবার পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করে চাঁদ। সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরল রেখাতে এলেও পুরোপুরি ঢাকা পড়ে না সূর্য। ফলে চাঁদের চারপাশে আগুনের বলয় দেখা যায়, যাকে বলা হয় রিং অফ ফায়ার। যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর আটলান্টিক মহাসাগরে শুরু হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় কানাডার হাডসন সাগর থেকে দক্ষিণ পশ্চিম দিকে। সর্বোচ্চ গ্রহণ হয় গ্রিনল্যান্ডের উত্তর পূর্ব দিকে হ্যান্স আইল্যান্ডে। আগুনের এই বলয়টি রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে দৃশ্যমান হয়। গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করে গ্রিনল্যান্ড। ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়, তবে সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হয়নি। আগামী 4 ডিসেম্বর দেখা যাবে চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেটি দৃশ্যমান হবে দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকার বিভিন্ন প্রান্ত ও প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগরের বেশ কয়েকটি অঞ্চল থেকে। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।